রাজনীতি একটা জিনিস আর এনজিও কিন্তু আলাদা জিনিস। আপনি এনজিও যেভাবে চালিয়েছেন সেভাবে রাষ্ট্র চালাবেন? ইম্পসিবল। উনি তো ভাড়া দিয়ে হিসাবে এখানে বসেছে। এই প্রশাসন তো শেখ হাসিনার। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় গভর্নমেন্ট এখন, যদিও তাদের দুর্বলতা আছে। 7 মাস তো লাগার কথা না। কেয়ারটেকার তো 3 মাসে ইলেকশন করে দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে নির্বাচন করতে সক্ষম। নাহিদ ইসলাম একজন উপদেষ্টা, এখন সে রাষ্ট্রীয় সজগ সুবিধা ব্যবহার করে। মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই। লোকাল প্রশাসন যদি তৈরি না করেন তাহলে কিন্তু আপনার ছোটখাটো ঘটনায় কিন্তু মামলা হবে। বিএনপি সহ বড় দলগুলোকে বুঝতে হবে যে এই জেনারেশনের যে চিন্তা ভাবনা, তাহলে আগামীতে তাদের সাথে রাজনীতি করতে পারবো না আমরা। প্রশাসন কিচ্ছু দরকার নেই, আপনি একটা অ্যামেন্ডমেন্ট করেন। আপনি বলেন এই ডিসি, এই ওসি, এই ইওনো, এই এসপি যদি অপরাধ করে আমি আগামী 3 মাসের মধ্যে তার বিচার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সাথে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা আজকের আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি বর্তমান রাজনীতি ও নির্বাচনকে কেন্দ্র করে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ এবি পার্টি। এরপরই আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। শুরু করতে চাই জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বর নাগাদ ধরে নির্বাচনকে ধরে কাজ করার জন্য, এবং নির্বাচন কমিশনও ডিসেম্বর সময়সীমা ধরেই নির্বাচন নিয়ে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে আসলে নির্বাচনের প্রতি মানুষের যে ঝোঁক আমরা বলতে পারি, সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনমুখী মানুষ হতে গিয়ে আসলে আমরা অন্য বিষয়গুলোকে উপেক্ষা করছি কিনা, জনসম্পৃক্ত বিষয়গুলো। যেমন আমরা বর্তমানে দেখছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই অবনতি হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনাও ঘটেছে। উত্তরে একই দিনে 3টি বাসে ডাকাতি হলো। টাঙ্গাইলে আমরা দেখলাম চলন্ত বাসে 2 জনকে ধর্ষণ করা হলো এবং ডাকাতিও হলো। আসলে এই বিষয়গুলো, এই নির্বাচন সংস্কার করতে গিয়ে আমরা আসলে জনগণের সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো সেগুলোকে অবহেলা করছি কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক ব্যারিস্টার জুবায়ের এবং মাই টিভির দর্শক। কিন্তু আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন, আমি এটার সাথে একমত নই। আমি বলতে চাই নির্বাচন একটা বিষয় আর রাষ্ট্র পরিচালনা কিন্তু একটা বিষয়। রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক ব্যাপার, এটা চলবেই। এখন ডক্টর ইউনূস স্যার, এর আগে স্বৈরাচার হাসিনা ছিল, এরপর পরবর্তী সে চালিয়ে যাবে। তার কিছু নৈতিক দায়িত্ব আছে, নৈতিক রেসপন্সিবিলিটি আছে। সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতা, জনগণকে স্বস্তি দেওয়া, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এগুলো হলো তার একটা ডেইলি রুটিন ওয়ার্ক। আর নির্বাচন একটা হলো একটা বিশেষ ব্যবস্থা। নির্বাচন তো আর প্রতিদিন হয় না, একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের আমেজটা আলাদা থাকে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের যারা নাগরিক, তারা যারা বিশেষ করে বয়স্ক ভোটার, তারা আগামী দিনে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। সেখানে একটা দায়িত্ববোধ থাকে, সেখানে আগামী দিনে একটা পরিকল্পনা থাকে এবং কার মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়ন করা যাবে সেই একটা মনোজগত, একটা চিন্তা ভোটারদের থাকে। কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করে, আপনি যে কথাটি বললেন, এগুলি তার দায়িত্ব। যে আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করবে, কিভাবে মানুষকে স্বস্তি দেবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, কিভাবে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সে তার কর্মসূচি প্রণয়ন করবে, এগুলি কিন্তু তার একটা দায়িত্ব। কিন্তু আমরা বারবার বলে এসেছি এবং আপনার এখানেও মনে বলেছি আমি, যে ইউনূস সরকারের আমলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারছে না। এই যে প্রতিদিন যে আজকে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এটা তারা কন্ট্রোল করতে পারছে না। মোট কথা, জনগণকে একটা সম্পৃক্ত তারা করতে পারছে না। কারণ জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এই সরকার, আমরা যেটা বারবার বলেছিলাম, যে আপনি কি কাজটা করবেন তার জন্য আপনি একটা রোড ম্যাপ ঘোষণা করেন, আপনার একটা টাইম শিডিউল ঘোষণা করেন, যে আমি এর মধ্যে সংস্কার করতে চাই, এর মধ্যে আমি এই জনগণকে স্বস্তি দিতে চাই, এর মধ্যে আমি নির্বাচনটা করতে চাই। কিন্তু এখানে কেমন যেন একটা দোদুল্যমানতা, কেমন যেন একটা অদৃশ্য একটা নীরবতাকে আমরা লক্ষ্য করছি। আপনি যে বলছেন ডিসেম্বর, গভর্নমেন্টকে ডিসেম্বর বলছে, যে আমরা ডিসেম্বরকে হতে পারে, আর কেউ কেউ আবার বলছে আগামী জুন, 26শে জুনও হতে পারে।
অর্থাৎ তাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্সের ব্যাপার একটা ব্যাপক একটা অভাব আমরা লক্ষ্য করছি। আপনি যদি তারা, কারণ মানুষ কিন্তু আপনি দেখবেন স্বচ্ছতা পছন্দ করে, মানুষ কিন্তু একটা নির্দিষ্টকরণ যে কোনো বিষয়কে তারা, সেখানে তাদের চিন্তা ভাবনা থাকতে পারে, তাদের পরিকল্পনা থাকতে পারে, সেটাকে বাস্তবায়নের জন্য জনগণ কিভাবে অ্যাক্ট করবে সেই ফাংশনগুলি থাকে। কিন্তু এখানে আপনি সবগুলোর মধ্যে কেন একটা ভাসমান একটা বিষয় থাকে, যার জন্য আমার মনে হয় জনমন এই স্বস্তি নেই। আর আপনি দেখবেন এই সরকারকে ডিস্টার্ব করার জন্য কিন্তু বড় একটা শক্তি আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। তাদের শক্তিকে আপনি তুচ্ছ মনে করলে তো আপনি ভুল করবেন। শত্রুকে শত্রু হিসাবে আপনাকে চিহ্নিত করতে হবে যে কিভাবে আমি শত্রু। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তাদের প্রচুর অর্থ আছে, প্রশাসনে তাদের লোক আছে, ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে দেখবেন তাদের সেট আপ আছে, যেটা কিন্তু এই ইউনূস সরকারের নাই। বরং আমরা যে কথাটি বলি, ইউনূস সরকারের সবচেয়ে বড় দুর্বলতাটা যেটা, সেই দুর্বলতাটা হলো তাদের, যেমন আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কিন্তু একেবারে তৃণমূল থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা আছে, কাঠামো আছে। আমরা একটা অর্ডার করলে কিন্তু কতটুকু তারা সক্ষম হবে না হবে সেটা পরে ভাবে, কিন্তু চেষ্টা করে যে এই কর্মসূচিটা আমাদের বাস্তবায়ন করতে হবে। কিন্তু ইউনূস সাহেবের কি সেই জনবল আছে, অথবা সেই তৃণমূল পর্যন্ত কাজ করার মতো? তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে প্রশাসনের উপর। আর এখন রাজনৈতিক দলগুলো তাকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়েছে এইটার উপর। কিন্তু রাজনৈতিক দলগুলিকে তো উনি আর সরাসরি কাজে লাগাতে পারছে না, তার মানসিক সাপোর্টটা নিচ্ছে অথবা নৈতিক সাপোর্টটা নিচ্ছে, কিন্তু তাকে কাজ করাতে হচ্ছে সম্পূর্ণ প্রশাসন দিয়ে। কিন্তু সেই প্রশাসন তো তার না, উনি তো ভাড়াটিয়া হিসাবে এখানে বসেছে। এই প্রশাসন তো শেখ হাসিনার। আমরা বারবারের জন্য বলেছি যে আপনি প্রশাসনকে চেঞ্জ করেন, প্রশাসনকে আপনি ওলট পালট করে দেন। অথবা এই যে কিছুদিন আগে আপনি দেখেছিলেন যারা নিশিরাতের ইলেকশন করেছে 22 জনকে আপনি ওএসডি করেছেন, আপনি যদি ডিসিদেরকে ওএসডি করে মানে চাকরিচ্যুত করেছেন, বাধ্যতামূলক অবসর দিয়েছেন, তাহলে ডিসিদের সাথে এসপিরা ছিল না? এবং এই কাজে তো ডিসির তো আর পাওয়ার নাই, ফোর্স নাই, এসপির তো ফোর্স ছিল। তাদের পুলিশে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, গ্রেপ্তার করেছে, কেন্দ্র দখল করেছে, কই তাহলে এসপিদের বিরুদ্ধে শাস্তি নাই কেন? অর্থাৎ জনমনে একটি প্রশ্ন যে আপনি কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আপনি বুঝতে পারছেন না, আপনার মনের মধ্যে একটা দোদুল্যমনতা আছে যে আপনি করলে আমার কি রিয়াক্ট হয়। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, জনগণের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করা। সেটার কি রেজাল্ট হবে সেটা পরে, বা সেই রেজাল্ট যদি নেগেটিভ হয় সেটা মেজারমেন্ট কন্ট্রোল করার জন্য আপনার আলাদা মেজারমেন্ট আপনার থাকতে হবে, আলাদা আপনার প্রস্তুতি থাকতে হবে। কিন্তু আমরা এই সরকারের মধ্যে সেই দৃঢ়তাটা দেখতে পাচ্ছি না, যার জন্য এই যে আপনি বলছেন ছিনতাই কারা করে। আমার মনে হয় আজকে আপনি কর্মসংস্থানের সুযোগ নাই, আজকে আমার দ্রব্যমূল্যের চরম উদ্দিগত। আমার একটা লোক, আমি এই যে বৈষম্য বিরোধী, আপনি যেই আগস্টের মূল চেতনাটা কি? কর্মসংস্থান, তো বৈষম্য, চাকরি পাচ্ছে না। আপনি কি 6 মাসে কোনো চাকরির ব্যবস্থা করতে পেরেছেন? পারেননি। বরং আমরা আরো দেখি চাকরিচ্যুত তো হচ্ছে একটা অপরাধী যারা, এক আপনার জনবল কিন্তু কমে যাচ্ছে, এক। অন্যদিকে কিন্তু যেই কর্মসংস্থানের জন্য যেই কম্পোনেন্টগুলি দরকার, যে বিষয়গুলি দরকার, আপনার বিনিয়োগ দরকার, আমরা ব্যবসা বাণিজ্যের সহায়তা দরকার, কিন্তু সেটা হচ্ছে না। কারণ আমার আর্থিক সংকট, ব্যাংকগুলো দেউলি হয়ে গেছে, আমি ডলার সংকট, আমার নানা চ্যালেঞ্জগুলো তো আপনার সামনে, এগুলিকে মোকাবেলা করার জন্য আপনার দৃঢ় পদক্ষেপটা নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সরকারকে সেই ধরনের খুব অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ আপনার কোনোটাই দেখি। জি, ধন্যবাদ ফিরোজ আপনার কাছে। জনাব জুবায়ের, আসলে আমরা দেখছি যে অপরাধ প্রবণতাটা বেড়ে গেছে, মানুষের মধ্যে যে ভীতিটি ছিল সেটি নেই, দিনে দুপুরে এই ধরনের ডাকাতি হচ্ছে। আসলে এই ব্যর্থতাটা কার বলবো আমরা? ব্যর্থতা যখন যিনি সরকারে থাকেন তাদেরই তো ব্যর্থতা নিতে হয়, সফলতাও নিতে হয়। যারা সফলতা নিবে তারাই ব্যর্থতা নিবে। বাট আমি মনে করি না পার্সোনালি যে অপরাধ প্রবণতা খুব বেশি বেড়ে গেছে। আমি প্রিটি শিওর যে গত বছরের এই সময়ের তুলনায় এখন অপরাধ কম হচ্ছে, এখন মানি লন্ডারিং কম হচ্ছে, পাচার কম হচ্ছে, অর্থনৈতিক যে অপরাধগুলো এগুলো অলমোস্ট থেমে গেছে। দ্রব্যমূল্যের ব্যাপারে বলেছেন, দ্রব্যমূল্য আপনি গত বছরের পত্রিকা ঘাটেন, এই সময়ের যে দাম ছিল আর এখনকার যে মানে দ্রব্যমূল্য আছে এখন কম আছে, বেশি নেই। তো আর একটা অভ্যুত্থানের পরে যেখানে প্রত্যেকটা ঘর ভেঙে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে, প্রত্যেকটা সিন্ডিকেট ভেঙে গেছে। আপনারা ধরেন যারা আমদানি করতো ওই আমদানিকারকরা নাই, এখন নতুন করে এই জায়গাগুলো রিপ্লেস করবে। তো ওই ব্যবসায়ীরা তো রেডি হইতে হবে, নতুন ব্যবসায়ীরা সেখানে ইনপ্লেস হবে, তাদের সাথে ফরেন কমিউনিকেশন বিল্ড আপ হবে, তারপরে তারা ইনভয়েস দিবে, তারপর একটা মাল আসবে। এভাবে করে কোনো সেট আপ, এটা বিএনপিরও নাই। ধরেন
পুরো সেটআপটা যেটা আওয়ামী লীগ বিএনপি একসাথে নিয়ন্ত্রণ করতো অন্য সরকারগুলোর সময়ে, এখন কিন্তু ওই একটা সেটআপ পুরোপুরি নাই। তা আপনার ব্যাংকিং পুরো দেউলিয়া হয়ে গেছে অলমোস্ট। যদি এই সরকার না আসতো তাহলে এখন হয়তো ডলার আমরা 250 টাকা দিয়ে কিনতে হতো। তো এটা বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। 6 মাস এটা খুব বড় সময় না। বিপ্লব বা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে 6 মাস খুবই ছোট সময়। সুতরাং তাদেরকে সময় দিতে হবে সংস্কার করবার জন্য, সময় দিতে হবে নির্বাচন করবার জন্য। কারণ হলো নির্বাচন করবার জন্য যে প্রস্তুতি দরকার, সক্ষমতা দরকার, এই সক্ষমতা, কর্তৃত্ব, এগুলো কিন্তু আমাদের সরকারের এখনো তৈরি হয় নাই। এই কর্তৃত্ব স্থাপন করতে হবে। যদি না করে তাহলে নির্বাচন করতে পারবে না। এখন যদি নির্বাচন হয় এবং ধরেন বিএনপি যদি চায় আবার 300 আসনে ইলেকশন করতে পারবে, মানে নিয়ে নিতে পারবে, এই সক্ষমতা বিএনপির আছে। উনি বললেন না, তৃণমূল পর্যন্ত ওনাদের সক্ষমতা আছে। তো একটা সরকার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, ব্যর্থ হয়, এবং তার নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার করতে না পারে, প্রশাসন যেটা সংস্কার করতে না পারে, তাহলে নির্বাচনটা করবে কে? আমার তো ভালো ডিসি লাগবে ইন প্লেস, যাদেরকে উঠানো হয়েছে, এখন যাদেরকে বসাবে, ভালো ডিসি লাগবে, ভালো এসপি লাগবে, ভালো ওসি লাগবে, ভালো ইউএনও লাগবে, ভালো মাঠ প্রশাসন লাগবে। আমার তো কিচ্ছু নাই, ইভেন ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদগুলোও নাই, তো জেলা পরিষদ নাই। তা আমার যদি কোনো কাঠামোই না থাকে, আপনি কিভাবে নির্বাচন করবেন? করতে পারবেন না তো। ম্যাক্সিমাম আপনি কিছু স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন, কারণ আপনার যে নির্বাচনের জনবল কাঠামো দরকার, ওইটা হয়তো এমপ্লয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভাগ ভাগ করে, কয়েকটা জেলায় একসাথে করে করে আপনি হয়তো স্থানীয় সরকার নির্বাচন সর্বোচ্চ করতে পারবেন। কিন্তু জাতীয় নির্বাচন করবার জন্য যে সক্ষমতা দরকার, এই সক্ষমতা এই প্রশাসনের এখনো হয় নাই। আমি বলছি না হবে না, হয়তো ভবিষ্যতে হবে, বাট তাদেরকে টাইম দিতে হবে। এখন সংস্কারগুলো কিছুটা টাইম ফোকাস থাকে, কিছুটা টাস্ক ফোকাস থাকে। এখন এই সরকার হয়তো ব্ল্যাঙ্ক করতেছে, কিছু টাস্ক ফোকাস রাখতেছে, কিছু টাইম ফোকাস রাখতেছে। তো আমি বলবো যে অপরাধ অবশ্যই আছে। যখন গত সরকার ছিল, তার আগের সরকার ছিল, এই ধরনের বাসে ধরেন ধর্ষণ হয়েছে, এগুলো নতুন কিছু না। প্রত্যেক সময় এই ধরনের অপরাধগুলো হয়েছে। এই অপরাধ প্রবণতা কিছুটা বাড়বে যদি আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করতে পারি। আর আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু এই যে গত 15 বছর যাবৎ কোনো কাজ না করে বেঁচে থাকার যে একটা মানে আয় রোজগারের ব্যবস্থা এখানে তৈরি করেছে, ঝুট ব্যবসা, আপনার ময়লার ব্যবসা, তারপরে অন্যান্য চাঁদাবাজি, এই সিন্ডিকেটটা তো ভেঙে গেছে কিছুটা। এখন এটার জায়গায় হয়তো অন্যরা আসতেছে, বাট এই যে বেকার হয়ে গেল লোকগুলো, তারা তো বাঁচতে হবে। তো তারা যেটা করবে, তারা কিছু পালিয়ে গেছে যারা বড় অপরাধী, কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গরা আছে তারা তো এখন বাঁচার জন্য ছিনতাই করবে, চুরি করবে। এগুলো তো প্রশাসনকে দেখতে হবে এবং সেটা শক্ত হাতেই দেখতে হবে। যারা অপরাধী না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আর যারা অপরাধী তাদেরকে তাদের অপরাধের রাইট ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে হয়তো একটা স্টেবিলিটি আসবে, গভর্নমেন্ট যেটা ট্যাকেল করতে পারবে। এবং গভর্নমেন্ট, আশা করি আমাদের গভর্নমেন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় গভর্নমেন্ট এখন বাংলাদেশে। আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় গভর্নমেন্ট এখন। যদিও তাদের দুর্বলতা আছে, তাদের মাঠে লোক থাকার কথা না, এটা আশা করাও দরকার নেই। কারণ বিএনপি বা জামাতের মতো এই সরকারের একটা তৃণমূল পর্যায়ে লোকজন থাকবে, এটা এক্সপেক্টেড না। বরং আমি মনে করি বাংলাদেশের মানুষ সবাই সাপোর্ট করছে এবং তারা শক্তিশালী। তারা শক্তি কিভাবে ব্যবহার করতে হয় তারা জানে না, এটা হলো তাদের সংকট। আমি মনে করি সরকার খুব দ্রুতই বুঝতে পারবে তাদের শক্তি আছে, সেটা ব্যবহার করতে পারবে। জি, ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। আসলে আমরা বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে, তারা দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তো এখন তো সেই রাজনৈতিক প্রেক্ষাপটটি নেই, এবং যারা আসলে শীর্ষ কর্মকর্তারা জড়িয়েছিলেন এমন অনেকেই পালিয়েও গেছেন আসলে। তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের কাজে কেন নিয়োগ করা যাচ্ছে না, মাঠ পর্যায়ে কেন নিয়োগ করা যাচ্ছে না? কেন বলা হচ্ছে তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না? সেখানে আসলে আলাদা করে আত্মবিশ্বাসের কোন জায়গাটাকে দেখছেন আপনি? তাদেরকে আসলে রাজনৈতিক ব্যবহারটা তো এখন আর সেই প্রেক্ষাপটটি নেই, তবে আগের থেকে আরো ভালো হওয়া উচিত ছিল এই মুহূর্তে। না, এখানে দাঁড়ান একটা আমাদের বাস্তবতা তোকে স্বীকার করতে হবে। এখানে মানে যারা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা বিরাট শঙ্কা আছে। একটা হলো আপনার স্বীকার করতে হবে, সেটা হলো কেউ কেউ ইতিমধ্যে গত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এবং আপনি জানেন এইসব আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা কমান্ডে চলে। এরা মানে কমান্ড যাই করে সেটা কিন্তু মানতে হচ্ছে এদের। না এদের সাসপেন্ড হয়ে যাচ্ছে, পোস্টিং হচ্ছে না, ওএইচডি হয়ে যাচ্ছে, এটা রিয়েলিটি, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। এখন এই সরকার যদি স্পষ্ট ভাষায় কারো অপরাধী নেই এই সিদ্ধান্তটা নিতে পারতেন,
তাহলে কিন্তু অন্যদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসতো। এখন সবার মধ্যেই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে যে আমি কোন ইকুয়েশনে অথবা কোন কানেকশনে আমি অভিযুক্ত হয়ে যাই। এই একটা মানে আশঙ্কা তাদের মানসিকভাবে তাদেরকে সবসময় আতঙ্কগ্রস্ত করে রাখে। আর আরেকটা হলো যে অনেকে মনে করে যেটা বাংলাদেশের একটা ট্রেডিশন, আমরা আসলে মনোজগতে আমাদের কিছু সেট আপ হয়ে গেছে আসলে অলরেডি, আপনি যেটা স্বীকার করেন। অনেকে মনে করতে আমি এই সরকারের ব্যাপারে খুবই রিয়াক্ট দেখাচ্ছি, পরবর্তী আবার গভর্নমেন্ট আসলে আবার আমাকে রিয়াক্ট হয় কিনা আমার ব্যাপারে, এইটাও আছে। এই রিয়ালিটিও আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আমাদের সমাজটা তো আসলে বিভাজিত। আপনি আইডিওলজিতে বিভাজিত, আমার মানে দৃষ্টিভঙ্গিতে বিভাজিত, আমার রাজনৈতিক মতাদর্শে বিভাজিত। এই বিভাজিতগুলো তো অস্বীকার করার সুযোগ নাই। হ্যাঁ, তবে আমি ব্যারিস্টার জুবায়ের সাথে একটা জায়গায় আমি একমত হতে পারছি না। উনি বলছে প্রশাসনকে সময় দিতে হবে। আমরা মনে করি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মনে করে, এই সময়টা যদি আপনি যত বাড়ান তত গভর্নমেন্ট আরো অজনপ্রিয় হয়ে যাবে। কারণ জন আকাঙ্ক্ষাকে আপনি দেখেন 5ই আগস্টের সরকারের জনপ্রিয়তা ব্যারোমিটার দেখেন আর আজকে দেখেন অনেক কমে গেছে। আপনি যদি একটা ওপিনিয়ন পোল করেন, একটা সার্ভে করেন, যদি আপনি দেখবেন কারণটা কি, কারণ আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষাটা প্রচণ্ড, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারছেন না, যার কারণে তাদের মধ্যে একটা কিন্তু ইতিমধ্যে একটা শঙ্কা, একটা মানে অসহিষ্ণুতা ইতিমধ্যে কিন্তু জন্ম নিয়েছে। সুতরাং আমরা চাই, এখানে আপনি দেখেন আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা, আমাদের বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণটা কি জানেন, ইউনূসের সাথে বাংলাদেশ জড়িত, কারণ উনি একটা ইন্টারন্যাশনাল ফিগার। আজকে ইন্টারন্যাশনালি ইউনূসকে যে রেসপেক্টটা করে, বাংলাদেশে যদি কোনো কারণে উনি ব্যর্থ হয়, এই এফেক্টটা কিন্তু বাংলাদেশের উপর এসে পড়বে। হাসিনা পালিয়ে গেছে, আপনি ইন্টারন্যাশনাল কোনো আলোচনা দেখেন না, বরং জাতিসংঘ একবারে যেই তদন্ত প্রতিবেদনটা দিয়েছে সেটা দেখবেন যে আমার মনে হয় তো আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো স্পেস নাই, অলরেডি দে আর ডেড, মরে গেছে আওয়ামী লীগ। কিন্তু ইউনূস সাহেব তো ইন্টারন্যাশনাল ফিগার, প্রতিনিয়ত তাদের ইন্টারন্যাশনাল নানা কনফারেন্সে যাচ্ছে, তার নানা প্রতিষ্ঠান আছে, ইউনূস সেন্টার আছে সারাব্যাপী। উনি যদি কোনো কারণে ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর এসে বর্তাবে। তা আমরা চাই না ইউনূস সেই ধরনের কোনো বিব্রত পরিস্থিতিতে মোকাবিলা হোক। উনি জনগণের যে একটা স্বস্তি আছে এর মধ্যে উনি নির্বাচন দিয়ে উনি চলে গেছেন, এবং আমার মানে ওই জিনিসটা উনি অনুধাবন করেছেন বলে উনি বারবার বলছেন ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দিয়ে দেব। কারণটা কি, আপনি এখানে নানা ইন্টারেস্টেড গ্রুপ আছে কিন্তু আপনি দেখেন। তারপর আপনি দেখেন আমরা একটা প্রতিবেশী রাষ্ট্র কিভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নানা কৌশল তারা অবলম্বন করছেন। এই কৌশল যেমন ইউনূসকে ব্যর্থতার দায় দায়িত্ব তো বাংলাদেশের উপর এসে পড়ছে। আজকে দেখেন সীমান্তে প্রতারণাতে গুলি হচ্ছে, আজকে আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না, এখানে মানে সংখ্যালঘু সম্পদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। এইগুলি নিয়ে আমরা মনে করি যে দ্রুত নির্বাচন দেওয়াটা, তাই যেটা জুবায়ের সাহেব যেটা বলেছে যে এটা প্রশাসন ঠিক করতে পারেনি। আপনাকে একটা উদাহরণ দেই, আপনি 1990 সালে এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তখনও তো হোসেন আহমদ এরশাদের প্রশাসন ছিল, দীর্ঘ 9 বছর উনি শাসন করছেন। কিন্তু আপনি দেখেন শাহাবুদ্দিন সাহেবের একটা মানে একটা কমিটমেন্ট ছিল, আমি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আমার স্পষ্ট মনে আছে, আমরা তখন ছাত্র রাজনীতি কর্মী, একটা দড়ি বেঁধে, ওই যে আমরা সূত্রি বলি না, বেঁধে একজন আনসার বাস নিয়ে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছে। কারণ মেসেজটা কি, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়। ইউনূস সাহেবের যদি সেই মেসেজটা পৌঁছাতে পারে মানুষের কাছে, তাহলে কোনো আইন শৃঙ্খলা রক্ষা দিয়ে আপনারা পেরেছেন, কোনো আইন শৃঙ্খলা মানে দিয়ে সুস্থ নির্বাচন করা সম্ভব? ইম্পসিবল, কোনোদিন সম্ভব না। কিন্তু আপনার মনোজগতে একটা সেট আপ দিতে হবে না, আমার রাষ্ট্র, আমার সরকার প্রধান যারা নিরপেক্ষ নির্বাচন চায়, সুতরাং জনগণ কিন্তু তার পক্ষেই থাকবে। জি, ধন্যবাদ জনাব জুবায়ের। আসলে এই নির্বাচন করে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি, অন্তর্বর্তী সরকার কিন্তু বলছেন যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছালে রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিবে সেভাবে উনি কাজ করবেন। কিন্তু অপরদিকে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারছে না। কোনো কোনো রাজনৈতিক দল বলছে স্থানীয় নির্বাচন আগে হবে, কোনো কোনো রাজনৈতিক দল বলছে জাতীয় নির্বাচনের দাবি আগে করছেন। আসলে এই যে রাজনৈতিক ঐক্যমতে না পৌঁছানোর কারণ কি? আসলে এই রাজনৈতিক ঐক্যমতে না পৌঁছাতে পারলে কি এর মধ্যে নির্বাচনে যাওয়া সম্ভব? মোশাররফ ভাই যেটা বলছে এটা একটু বলে নেই। উনি যেটা বলছে যে 90-এর পরে যে প্রশাসনিক অবস্থা আর আজকের প্রশাসনিক অবস্থা এক না। কারণ ওই সময় স্বৈরাচার বলেছি, কিন্তু এখনকার তুলনায়, গত হাসিনার রেজিমের তুলনায় যদি আপনি এরশাদের রেজিমকে তুলনা করেন, ওই সময়ের যে প্রশাসন তার ধারে কাছেও ছিল না।
তো এখানে এত বেশি পার্টিজান গভর্নমেন্ট হয়েছে, মানে এমপ্লয়ি যারা ছিল, পুলিশ যেভাবে ব্যবহৃত হয়েছে ওই মাত্রায় ওই স্কেলে কিন্তু মানে ব্যবহার হয় নাই। যার কারণে তখনকার যে এমপ্লয়িরা আছে, প্রশাসন আছে, তাদেরকে দিয়ে শাহাবুদ্দিন সাহেব যেভাবে একটা নির্বাচন করতে পেরেছিল, এখনকার প্রশাসন কিন্তু এই পরিমাণ ফেয়ার নাই, এই পরিমাণ অবস্থা নাই। সুতরাং ওই অবস্থাটা আমরা এক্সপেক্ট করতে পারবো না। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ধরেন এক একটা দলের এক একটা গোল আছে। যখন হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে তখন সবার একটা কমন অবজেক্ট ছিল, সবাই একই অভিপ্রায়ে আন্দোলন করেছে, সবার টার্গেট ছিল হাসিনাকে পতন করানো। কিন্তু এই যে হাসিনাকে পতন করাতে চায়, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক একজনের এক একটা উদ্দেশ্য ছিল। মূলত স্বৈর শাসনের আলাদা আলাদা এজেন্ডা আছে। জি, মূলত স্বৈর শাসনের অবসানকে কেন্দ্র করেই তো সেই হ্যাঁ, আন্দোলন, স্বৈর শাসন ফেসিবাদের অবসানের জন্যই তারা সবাই একত্রিত হয়েছে, কিন্তু প্রত্যেকের এজেন্ডা কিন্তু আলাদা। দীর্ঘ 7 মাস পরেও কেন রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছাতে পারছে না? না, এখানে আপনি একটা জিনিস দেখেন, আমি এটাকে ঐক্য বলি না। রাজনীতিতে কিন্তু নানা মতের এক জায়গায় সম্মিলন করাটাই কিন্তু রাজনীতির সৌন্দর্য। আপনি দেখবেন আমার একটা মত থাকবে, আপনার একদিন থাকবে, ব্যারিস্টার জুবাইদের একটা মত থাকবে। এইটাকে সম্মিলিতভাবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখনই গণতন্ত্র হবে। আর না আপনারটা যদি আপনি চাপিয়ে দিতে চান তাহলে তো এটা স্বৈরাচার, আরেক ফেসিস্ট আছে না, আমারটা চাপিয়ে দিলে একই চাতে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলি যে নানা ওপিনিয়ন, এটা আমি খুবই ইতিবাচক আমি দেখতে চাই। কিন্তু এখন আপনার দেখতে হবে যে কথা জুবাইর সাহেব বলেছে, যে আপনি কোনটা কখন বাস্তবায়ন করবেন। আপনার তো টাইম, এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেট একটা নির্বাচন। এখন আমি যদি মনে করি যে না আমার এখন পুলিশ সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার তো এটা তো একটা ধারাবাহিক ব্যাপার। আপনি একটা নীতিমালা করবেন, এইভাবে তারা ট্রেনিং দেবেন, এইভাবে তারা অ্যাক্ট করবে, এই অ্যাক্টের যদি ব্যতিক্রম ঘটে তার শাস্তি কী হবে। ইট ইজ দ্য প্র্যাকটিসের ব্যাপার, অ্যাবসলিউটলি ডিপেন্ড অন প্র্যাকটিস। আপনি তো রাতারাতি বলবেন যে তুমি আইন ভঙ্গ করছো তোমাকে, কারণ সেটা আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে, অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে, তারপর বিচারের নিতে হবে, তারপর শাস্তি দিতে হবে, তারপর তারা আপিল করার সুযোগ থাকবে। এই গণতন্ত্রের যেমন আপনার কিছু সুফল আছে, আবার কিন্তু ডিফল্টও কিন্তু আছে। আপনি আজকে এখন নির্বাচন করবেন, নির্বাচন করতে হলে আমার কি দরকার? মোটা দাগে আমার 4টা জিনিস দরকার। আমার তো ধরেন প্রায় 50টা মিনিস্ট্রি আছে, আমি 50টা মিনিস্ট্রিকে তো রিপেয়ার আমি করতে পারবো। আমার কি? আমার ফার্স্ট হলো নির্বাচন কমিশন। তা নির্বাচন কমিশন, এখন যে নির্বাচন কমিশন নিয়োগটা দেওয়া হয়েছে, এটা হলো অ্যাবসলিউটলি শেখ হাসিনার করা আইনে। আমরা শেখ হাসিনার করা আইনে নির্বাচন কমিশন দিলে কি আমরা সেই নির্বাচন কমিশন দিয়ে সুস্থ কাজ করতে পারবো? তারা তো আসলে সংস্কার প্রস্তাবনা এবং সেগুলো নিয়ে আলোচনা করছে, পরিবর্তন তো হচ্ছে। আমার মনে হয় নির্বাচনের আগে ওই আইনটা পাশ করে তাদেরকে ওই আইনের আওতায় দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ এখন করুক তারা, টেম্পোরারি, ইন্টেরিয়াম টাইম একটা। তা আপনি আমার করতে হবে কি, আমি যেটা মনে করি ব্যক্তিগত বা আমার দল মনে করে ইত্যাদির মধ্যে আপনি দেখবেন যে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে যে আপনি এইভাবে নির্বাচন কমিশন সংস্কার করতে পারেন। এটা হলো আমার প্রস্তাব, মানে আমার দলের। এখন সে বিপার্টি তার একটা প্রস্তাব দিতে পারে, জামাত একটা দিতে পারে, অন্যান্য রাজনৈতিক হোল্ডাররা একটা দিতে পারে। দিলে আপনার যেটা কমন আপনি সেটা আপাতত নিতে পারেন। যে আমার একটা অবাধ সূত্র যদি আমরা সব পক্ষ যদি একটা জায়গায় ঐক্যমত হই, তাহলে অলরেডি এটা সংস্কার হয়ে গেল। অলরেডি কিন্তু আপনি নির্বাচন কমিশনে দেখেন আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা একটি প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছি। আমার মনে হয় আপনারাও আছেন, এবি পার্টিও আছেন না এটার মধ্যে? এবি পার্টি নাই মনে হয়, 42টি রাজনৈতিক দল আছে। তা আপনি দেখবেন বাংলাদেশে অ্যাক্টিভ রাজনৈতিক দল কয়টা, এর মধ্যে 42টা অলরেডি কিন্তু এই প্রস্তাবের সাথে একমত। এর মধ্যে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এই নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় সংকট হলো দলীয় সরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই নির্বাচন অবাসুত হয়। আমরা স্পষ্ট বলেছি যে আগামী সব নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে, মানে অন্তর্বর্তীকালীন, মানে যেটাই বলেন আমরা কেয়ারটেকার, নিরপেক্ষ, ইন্টেরিয়াম, যেই নাম দেন আপনি হবে। ওকে, তো বিরাট একটা সমাধান কিন্তু আপনার হয়ে গেল। আমরা বলেছি বড় আশঙ্কা যে লোকাল গভর্নমেন্ট আপনি দেখবেন নৌকা পাইলে পাস, এই সাউন্ড আপনি শুনেছেন। ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব বলতো যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করে নমিনেশন দিয়েছে, এই প্রার্থী ফেল করে কিভাবে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি আগামী দিনে সকল নির্বাচন নির্দলীয়ভাবে হবে স্থানীয় সরকারে। আপনি একটা সূত্র পেয়ে গেলেন। আমরা বলেছি ইভিএম নিয়ে প্রবলেম, যে ইভিএম চায় না কেউ, কিন্তু শেখ হাসিনা চাপিয়ে দেয়। আমরা বলছি নয় ইভিএম, ব্যালট হবে। আপনি দেখেন কিছু সময় আমরা বলেছি যে আগামী নির্বাচন মানে যেই প্রধানমন্ত্রী হয় 2বারের বেশি হইতে পারবে না,
কেন আপনি বলবেন ক্ষমতায় থেকে দীর্ঘ 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, অর্থাৎ আপনার মধ্যে একটা দম্ভ, অহংকার, মানুষকে নির্যাতনের একটা ফেনোমেনা কিন্তু আপনার মধ্যে জন্ম নেয়। সেখান থেকে আমরা বেরিয়ে আমরা বলছি 2 বারের বেশি কেউ হবে না। তো আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর মারাত্মক ক্ষমতা বাংলাদেশে, বলে যে মরার বা মানে মারিয়া তো ভালাই দিতে পারে, জীবিত আর অন্য কেউ ছেলে মেয়ে করা ছাড়া সবাই নাকি পারে। আমরা স্পষ্ট বলেছি যে বিচার বিভাগ, সংসদ, প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, আপনি আইন করতে পারেন। আমরা বলেছি যে পার্লামেন্ট অ্যাক্টিভ হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না, যে ওই কর্তার দিকে তাকাইয়ে কথা বলতে হয়। আমরা বলেছি নো, আর্টিকেল 70 হলো মূল বাধা বলে আমরা মনে করি, প্রতিবন্ধকতা মনে করি। আমরা বলছি আর্টিকেল 70-কে আপনি 4টা বিষয় ছাড়া আপনি ওপেন করার কথা আমরা বলেছি। একটা হলো আপনার অর্থ বিল, তারপর হলো সরকারের আস্থা ভোটের দেওয়ার ক্ষেত্রে, তারপর বাজেটের ক্ষেত্রে, আর হলো আপনার রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে। এখানে এই 4টার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাকি ছাড়া আপনি যে কোনো বিষয় সরকারকে বলতে পারেন। তারপর আপনি দেখবেন আরেকটা আমরা বলি যে এই যে বাংলাদেশে এখন যেটা আমাদের দেশে ট্রেডিশন, কারণ আমাদের যে কোনো দেশের তো পার্সোনাল একটা মানে ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন আমাদের দেখেন দলীয় মার্কার বাইরে কিন্তু জেতা খুব টাফ। আপনি যত পপুলার ক্যান্ডিডেট হন, যতই জনপ্রিয় হন, সম্ভব না। কারণ এই দেশের মানুষ মার্কার প্রতি যেন কেমন যেন আলাদা একটা দরদ আছে, আলাদা একটা কনফিডেন্স, বিশ্বাস আছে। আমরা বলেছি এই 300 আসনের বাইরে একটা আপার হাউস আমরা তৈরি করব, যাতে সমাজের নানা শ্রেণীর লোকজনগুলি এখানে এসে জাতির কন্ট্রিবিউট করতে পারে। তাই আপনি এই যে আমি যে কথা বললাম, আপনি দেখেন আপনি একটু একটা এখন যদি আপনি সার্ভে, আপনি যদি একটা মোবাইলও থাকে, আপনি দেখেন 100% সবাই ঐক্যমত হবে। তাহলে আমি কেন আমার হবে না ভাই, যেটা জুবাইর ভাই বলছে সময় আমার, তো আমি নির্বাচন তো চালিয়ে নিতে পারবো এক। তারপর আপনারা কি আছে, প্রশাসন কিচ্ছু দরকার নেই, আপনি একটা অ্যামেন্ডমেন্ট করেন, প্রশাসনের এমন কোনো সাহস হবে না কোনো প্রার্থী। সেটা হলো আপনি অন্যায় করেন, আপনার কি শাস্তির কোনো ব্যবস্থা আমাদের দেশে আছে? আছে, কাগজ কলমে আছে, বাস্তবে আছে। আপনি বলেন এই ডিসি, এই ওসি, এই ইওনো, এই এসপি যদি অপরাধ করে, আমি আগামী 3 মাসের মধ্যে তার বিচার করব। একটা লোক যদি সাহস পায় আপনি দেখেন। কিন্তু আমি তো সেই আইন প্রয়োগ করতে পারি না। আমার নির্বাচনে দেখা যায় রাতে ইলেকশন হয়ে গেছে, আমি মামলা করলে 5 বছরে শুনানিতে আমি আনতে পারি না মামলা। আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করে বলেন উইদিন 3 মান্থের মধ্যে আমার বিচার করে দিতে হবে। ওই এসপি ডিসি বলেন তার সাহসী হবে না কোনোদিন অপকর্ম করার জন্য। আর যদি আপনি বিরোধী দলের চিফ হুইপকে মেরে সবাই ভালাইবেন রাজপথে, পরের দিন তাকে রাষ্ট্রপতির পদক দেবেন, তাকে প্রমোশন দেবেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন, তাইলে তো এইসব অফিসাররা উৎসাহিত হবেই। জি, ধন্যবাদ ফিরু আপনার কাছে। ব্যারিস্টার জুবায়ের, আপনি পেশায় একজন আইনজীবী। আসলে আমরা একটি সংবাদ দেখেছিলাম যে মামলা জট কমানোর জন্য যারা আসলে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে এনে এই মামলাগুলো দ্রুত শেষ করা যায় কিনা, এরকম একটা ব্যবস্থাপনা। তো আমরা দেখছি যে এই তরুণদের যে এগিয়ে আসার প্রবণতা, সেখানে আবার যদি আমরা যারা রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে নিয়ে এসে মামলাগুলো দ্রুত শেষ করার কার্যক্রম নেই, তাহলে কি আসলে ফলপ্রসূ হবে? ধন্যবাদ। রিটায়ারমেন্টে তো বিভিন্ন কারণে যায় মানুষ, এবং এটা নিশ্চয়ই অনেক গবেষণার ফল যে এই বয়সে মানুষ তার ফুল ফাংশন হয়তো করতে পারে না। এক্সেপশন আছে, যেমন ডক্টর ইউনূস এই বয়সেও অনেক অ্যাক্টিভ। তো এরকম যদি অ্যাক্টিভ জাজ থাকেন যাদের কনসায়েন্স এখনও শার্প, তাদেরকে যদি বাছাই করেন গভর্নমেন্ট, হতে পারে। বাট একজন লয়ারকে ধরেন, যারা ভালো লয়ার তাদেরকে ডাইরেক্ট নিয়ে জাজ বানিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই, আইনে এটার কোনো প্রতিবন্ধকতা নাই। জাজদের আরও কোর্ট করার ব্যাপারে অনেক জাজ আছে যাদের পদোন্নতি হচ্ছে না, আপনি পদোন্নতি দিয়ে নতুন নতুন জাজদের কোর্ট তৈরি করতে পারেন, সেখানে বিচার করতে পারেন। এরপরে বিচারের ক্ষেত্রে আমাদের কিছু প্রিলিমিনারি রুলিং থাকে, হিয়ারিং থাকে। তো এই প্রিলিমিনারি ডিসিশনগুলো জাজদের নেওয়া দরকার নাই, এগুলো প্রয়োজনে অন্য জাজদের সিঙ্গেল একটা বেঞ্চ দিয়ে দেন, যে অ্যাপ্লিকেশন যেগুলো তারিখ আগানো না পিছানো, সময় দেওয়া নেওয়া, সামন ইস্যু করা, এই সমস্ত প্রসেস যেগুলো করতে হয়, এগুলো যদি অন্য জাজরা ডিল করে তাহলে ট্রায়াল জাজরা শুধু ট্রায়াল করবে। এই ধরনের সিচুয়েশন তৈরি করলে আমার মনে হয় মামলা জট অনেক কমে আসবে। আমরা কিন্তু এই যে মামলা জটের কথা বলি, আমরা একটা মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলে, আবার যখন মামলা আমরা দেখছি ইতোমধ্যে কিন্তু যে মামলাগুলো হচ্ছে আসামির সংখ্যা অগণনীয়, এখানে আসলে শত শত মানুষকে আসামি করা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আসলে এই মামলা জটগুলো দূর করার জন্য দ্রুত কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আসলে, যাতে এই সমস্যা থেকে বের হওয়া যায়? না, গত 17 বছরে যে মামলা হয়েছে সেগুলোর ব্যাপারে তো ডিসিশন হচ্ছেই, যে এগুলোকে একটা এক্সিকিউটিভ অর্ডারে হয়তো এগুলো সবগুলো বাদ দিবে। বাট এমনিতে যাতে মিথ্যা মামলা আর না হয় এই ব্যাপারে শক্ত আইনের প্রয়োগ দরকার। আদারওয়াইজ মানুষ এরকম মিথ্যা মামলা করতে থাকবে। এই গভর্নমেন্টের পতনের পরে
আপনার নতুন কিন্তু এরকম মামলা হওয়া শুরু হয়েছিল, অনেক মামলা, মানে অনেক ব্যবসায়ী যার সাথে আমার ক্ষোভ আছে আমি একটা নাম ঢুকাই দিলাম, অনেকে আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগ ঢুকে দিলাম, ইভেন বিএনপির কর্মীদেরকে পর্যন্ত আওয়ামী লীগ হিসাবে মানে মামলায় আসামি করা হয়েছে। তো এই ধরনের এগুলো থেমেছে, সরকার কিছু ভূমিকা রাখছে, থামছে, কিন্তু এগুলো কন্টিনিউয়াস চেকের মধ্যে রাখতে হবে। এবং মিথ্যা মামলা যদি কেউ করে, এই জন্য কেউ যদি সাফার করে, ওই মামলা শেষে তার যাতে জরিমানা দিতে বাধ্য করা হয়, এই ধরনের কিন্তু আইনের প্রয়োগ দরকার। আমাদের এখানে হয় কি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো, আমি মামলা করলাম, আলটিমেটলি কিন্তু আমার কম্পেনসেশন নাই। তো মিথ্যা মামলার জন্য কম্পেনসেশন থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি 2016 সালে জেল খাটলাম, 2000 সালে জেল খাটলাম, 2018 সালে জেল খাটলাম, এখন এই যে 3 বার জেল খাটলাম, আমার যে চেম্বার বন্ধ হয়ে গেল, আমার ইনকাম বন্ধ হয়ে গেল, ফ্যামিলি সাফার করলো, ফ্যামিলি শক থাকলো, এই যে আমার মানে ক্ষতিপূরণ, লস অফ ইনকাম, লস, এগুলো দিবে কে? রাষ্ট্রকে দিতে হবে। এই যে ধরেন গত 15 বছরে যারা আপনার মানে অন্যায় করলো, গুমের শিকার হইলো, তাদের ক্ষতিপূরণ কি? রাষ্ট্রের মেকানিজম ইউজ করে রাষ্ট্রের পুলিশ বাহিনী যখন আপনার গুম করলো, খুন করলো, হত্যা করলো, রেপ করলো, তার রেমেডি কোথায়? তার ক্ষতিপূরণ কে দিবে? রাষ্ট্রকে দিতে হবে। তো রাষ্ট্র যখন এই ধরনের প্রক্রিয়া যাবে, রাষ্ট্র যখন তাদেরকে ক্ষতিপূরণ দিবে, তখন অবশ্যই মানুষ এই ধরনের রং স্টেপ নিতে কিন্তু চিন্তা করবে এবং মিথ্যা মামলা বন্ধ হয়ে যাবে। মিথ্যা মামলা যদি বন্ধ হয়, ধরেন যৌতুকের মামলা যেগুলো, এর ধরেন 80-90% মিথ্যা মামলা। তো কেন দেওয়া হয়? যেহেতু আমাকে ডিভোর্স করছে, আমি দেখে নিব। ফ্যামিলি মানে ওয়াইফ যদি মামলা করতে নাও চায়, ফ্যামিলি মামলা করতে বাধ্য করে, অথবা ডিভোর্স করতে পারে, এইভাবে মামলা করে দেয়। আর কিছু সঠিক মামলাও আছে। এখন মিথ্যা মামলাগুলোর কারণে যেগুলো সঠিক মামলা, এগুলোকেও সন্দেহের তালিকায় নিয়ে যায়, এবং কোর্ট কিন্তু একটা সবসময় সন্দেহের ইয়ের মধ্যে থাকে যে আসলে কি মামলাটাকে সত্যি না মিথ্যা। তো যখন মিথ্যা মামলার ব্যাপারে শাস্তি হবে, তখন কিন্তু আসলে সত্য মামলাগুলো সেখানে বিচার পাবে, জাস্টিস প্রতিষ্ঠিত হবে। তো আমাদের অনেকগুলো প্রক্রিয়া করার সুযোগ আছে। আমাদের গ্রামের যে বিচার ব্যবস্থা, এটা ধরেন এখন নাই। এই যে এখন ধরেন মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, জেলা পরিষদের যে কাঠামো সেটা নাই। এখন তাদের কাছে তো বিচার যাইতো আগে, তারা কিছু বিষয়ে নিষ্পত্তি করত। আপনি যদি এই অবস্থায় ছেড়ে দেন, লোকাল প্রশাসন যদি তৈরি না করেন, তাহলে কিন্তু আপনার ছোটোখাটো ঘটনায় কিন্তু মামলা হবে, এবং এই মামলাগুলো বাড়তেই থাকবে। তো আমাদের সোশ্যাল একটা কনস্ট্রাকশন থাকতে হবে, আপনার মানে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, যেখানে মামলাগুলো অনেক কমে আসবে। আপনি যদি সালিশ খুব ব্যাপকভাবে হয়, আপনার মামলা কিন্তু অর্ধেক হয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব মোশাররফ। একটু রাজনৈতিক প্রসঙ্গে ফিরতে চাই। নতুন দল নিয়ে আলোচনা হচ্ছে, এখানে আমরা প্রধান আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম শুনছি, এবং নতুন নতুন আরো ছাত্র নেতাদের নাম আসছে। সরকারের এই পর্যায়ে থেকে তিনি বলেছেন যে তিনি যখন দল গঠন করবেন, সরকার থেকে পদত্যাগ করবেন। কিন্তু এই অবস্থায় থেকে যে দল গঠনের আলোচনা, এটা আসলে কিভাবে দেখছে? বিএনপি কিংস পার্টি নিয়ে শঙ্কা করছে, আসলে আপনি কিভাবে দেখছেন এটাকে? না, আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলেছি, যে কোনো নতুন রাজনৈতিক দলকে কিন্তু আমরা স্বাগত জানাই। কারণ আমরা মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো নানা মত, নানা পথ, এবং এটা যখন একই মোহনায় এসে মিলবে, তখনই কিন্তু একটা চমৎকার কিছু সৃষ্টি হবে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের আপত্তিটা হলো এক জায়গায়, যে ডক্টর ইউনূস একটা নিরপেক্ষ সরকার, তার কোনো উপদেষ্টা যদি কোনো রাজনৈতিক দল করে, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতাটা প্রয়োগের একটা সুযোগ থাকবে। ইতিমধ্যে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি দেখবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বাংলাদেশের সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিলেন, মোটামুটি গণতান্ত্রিক যারা, জাতীয়তাবাদী ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, বাম গণতান্ত্রিক জোটের যে ছাত্র। অথচ আপনি দেখেন যে এই ইউনূস সাহেবের যে মিটিংগুলি হয়, একটা সংগঠনকে আহ্বান জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাইলে অন্যদের অবদানকে কি আপনি অস্বীকার করছেন? এখানে আমরা বলি যে আপনার নিরপেক্ষতা এখানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো যদি নাহিদ ইসলাম একজন উপদেষ্টা, এখন সে রাষ্ট্রীয় সজগ সুবিধা ব্যবহার করে, রাষ্ট্রের বেতন নেয়, রাষ্ট্রের মিডিয়াকে ব্যবহার করে, তার একটা আমাদের দেশে একটা ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। আপনি যদি এই অবস্থায় থেকে সরকার দল গঠন করেন, তাহলে সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে যে গভর্নমেন্ট মনে হয় এটাকে সহায়তা করছে। আর আরেকটি, ডক্টর ইউনূস সাহেব খুব সচেতনভাবে বলেছেন না অসচেতনভাবে বলেছেন আমরা জানি না, তবে এই কথাটাও আমরা মনে করি যে তার নিরপেক্ষতার ক্ষেত্রে একটা নতুন প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। যেন উনি বলেছিলেন, আপনার মনে আছে বিদেশে একটা ইন্টারভিউতে,
যে খুব শীঘ্রই ছাত্রদের একটি রাজনৈতিক দল আসছে। তো ওনার মতো একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলা কতটুকু মানে সামঞ্জস্যপূর্ণ, এইগুলি তো ওনাকে একটু বিবেচনা করতে হবে। তো সুতরাং আমরা মনে করি দল নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা না হয়। তাইলে শুধু গণতন্ত্রের জন্য না, এইটা যেই সংগঠন জন্ম নেবে এটা একটা ইয়ং প্রজন্ম, এরা কিন্তু শুরু স্টার্ট। তাহলে এদের যদি কপালে যদি এই ট্যাগটা লেগে যায় যে এটা সরকারি পৃষ্ঠপোষকতা অর্থাৎ কিংস পার্টি, তাহলে আমি আবার একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দাঁড়াবার কোনো সুযোগ নেই। ব্যারিস্টার জুবায়ের, আপনাকে দিয়ে শুরু করি। আসলে নতুন রাজনৈতিক দল নিয়ে বেশ আলোচনা চলছে, আপনি এবং আপনার দলের মতামত কি আসলে? গণতন্ত্রে আপনার হেলদি ডেমোক্রেসির জন্য অনেক রাজনৈতিক দল দরকার। যদি একটা রাজনৈতিক দল হয় তাহলে সেটা হয় স্বৈরাচার হয়ে যাওয়ার প্রবণতা থাকবে বা ফেসিবাদী হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকবে। এখন যেহেতু বড় একটি রাজনৈতিক দলের মাঠে অ্যাবসেন্স আছে, এখানে রাজনৈতিক অনেক দল যদি আসে এবং রাজনীতির এখানে চর্চা হয়, ফেসিবাদের চর্চা না হয়, স্বৈরাচারের চর্চা না হয়, তাহলে এটা ইতিবাচক দিক। এবং যারা এখন রাজনীতিতে আসতে চাচ্ছে তারা ইয়াং প্রজন্ম এবং তাদের চিন্তাভাবনা বেশ ম্যাচিউরড দেখছি। আশা করি তারা ভালো একটি রাজনৈতিক দল গঠন করবে এবং ভালো ভূমিকা রাখবে আগামী দিনের রাজনীতির বিকাশের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে কিন্তু গত 53 বছরে ভালো রাজনীতি হয় নাই। কিংস পার্টি নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে আসলে এরকম কোনো সম্ভাবনা দেখছেন? কিংস পার্টি ধরেন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবসময় তো মেজর জিয়া রহমানকে বলেছে, মানে জিয়াকে বলেছে যে উনি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তৈরি করেছেন এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকেই তৈরি হয়েছে। আবার বলে যে ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে। তো এই ধরনের ব্লেম তো আছেই। এই ছাত্ররা যখন এখন রাজনীতি করছে এই ব্লেমও থাকবে। বা ছাত্ররা তাদের ক্যাপাসিটি দিয়ে, তাদের রাজনীতি দিয়ে কতটুকু উত্তরণ করতে পারবে, এই ব্লেম থেকে কতটুকু বের হইতে পারবে, এটা দেখার বিষয়। বাট এটা সবসময় থাকবে। কিংস পার্টি হিসাবে বিএনপি বা অন্যান্য দলগুলো বলার চেষ্টা করবে, সবসময় বলার চেষ্টা করবে, এই ব্লেমটা হয়তো থাকবে, তাদের সাফার করতে হবে। এখন আমি আশা করি তাদের যেহেতু গত রেজিম দেখেছে, তাদের কিছু শিক্ষা ইতিমধ্যে হয়েছে তরুণ বয়সে, তারা আশা করি এমন ধরনের পদক্ষেপ নেবে না যার কারণে তাদের এই ব্লেমটা সঠিক বলে প্রমাণিত হবে। তারা নিয়মতান্ত্রিক উপায়ে যদি অর্গানিক ওয়েতে রাজনৈতিক দল গঠন করে সেটার বিকাশ ঘটায় এবং তারা নির্বাচন সহ সব জায়গায় পার্টিসিপেট করে, রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার না করে, তাহলে তাদের উপর যে ব্লেমটা এখন বলা হচ্ছে সেটা হয়তো আসবে না। যদি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার চেষ্টা করে তখন এই ব্লেমটা আসবে। এখন আমাদের দেখার বিষয় যে রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে। যদি রাষ্ট্রযন্ত্র সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে তাহলে এই বিষয়ে প্রশ্ন আসবে না এবং এই সরকারের বদনামও হবে না। সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে কিছু বিষয় আসবে। শুধু একটা দুইটা দল বললেই যে ব্লেম প্রতিষ্ঠিত হয়ে যাবে এ না, মানুষ দেখবে যে আসলে এই বক্তব্যটা সঠিক কিনা। আমরা গণঅভ্যুত্থানের কথা যদি বলি, গণঅভ্যুত্থানের পিছনে কিন্তু ছাত্র জনতা থেকে সকল রাজনৈতিক দলেরই অবদান ছিল, কিন্তু আমরা সম্মুখভাগে ছাত্রদের দেখেছি। তো অভ্যুত্থান পরবর্তী কিন্তু যারা রাজনৈতিক দলের কর্মীরা ছিল তারা কিন্তু তাদের রাজনৈতিক দলে ফিরে গিয়েছে এবং যারা ছাত্র ছিল তারা নতুন দল গঠন করছে। তাহলে সকলেই সেই সমান সুযোগটা পাওয়া উচিত, কিন্তু ছাত্ররা কি আসলে সরকারের থেকে বেশি কিছু পাচ্ছে এরকম কোন ধরনের আশঙ্কা করছে কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে তাদের সবাই ফিরে যায় নাই, অনেকে এখানে রয়ে গেছে, অনেকে ফিরে গেছে, কেউ নতুন নতুন যুক্ত হয়েছে। তো কেউ কেউ ছাত্রদলে ফিরে গেছে, কেউ কেউ শিবিরে ফিরে গেছে, কেউ কেউ বাম সংগঠনে ফিরে গেছে, আবার নতুন করে ছাত্রদল থেকে বা শিবির থেকে বাম সংগঠন থেকে তাদের সাথে যুক্ত হয়েছে। সাধারণ ছাত্ররা যারা জীবনও রাজনীতি করে নাই তারা যুক্ত হয়েছে এবং সবচেয়ে পজিটিভ দিক হলো যারা আই হেট পলিটিক্স জেনারেশন ছিল তারা কিন্তু এখন রাজনীতির প্রতি আগ্রহী। এবং বিএনপি সহ বড় দলগুলোকে বুঝতে হবে যে এই জেনারেশনের যে চিন্তা ভাবনা, অ্যাসপিরেশন, এটা যদি আমরা না ধরতে পারি তাহলে আগামীতে তাদের সাথে রাজনীতি করতে পারবো না আমরা। মানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই 5 আগস্টের পরে, এই আকাঙ্ক্ষাটাকে সবাইকে ধারণ করতে হবে, ইতিবাচক পরিবর্তন করতে হবে, সরকারকেও করতে হবে। আমরা যারা বিরোধী দলে আছি যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছি, আমাদের প্রত্যেকটা দলের কিন্তু খোল নলচে চেঞ্জ করতে হবে।
এবং এটা এসওএস যেরকম আপডেট করে মোবাইলের, ঠিক একই রকম আপনার রাজনৈতিক দলকে কিন্তু আপডেট করতে হবে। যদি আমরা আপডেট করতে ব্যর্থ হই তাহলে কিন্তু এই জমানায় যে নতুন যে রাজনীতির প্রশ্ন আসছে সেটা কিন্তু আমরা করতে পারবো না এবং বাংলাদেশ সামনের দিকে আগাতে পারবে না। বাংলাদেশের স্বাভাবিক আগানোর জন্য বাংলাদেশের যে পটেনশিয়ালস আছে, আপনার ধরেন ইমার্জিং টাইগার না, আসলে বাংলাদেশ এখানে ওয়ানলি টাইগার হতে পারবে। এশিয়ার মধ্যে বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের মধ্যেই বাংলাদেশের ইউনিক কিছু ফিচার্স আছে যেটা অন্যদের নাই। এই ফিচারগুলো যদি একটা গভর্নমেন্ট কখনো কাজে লাগাইতে পারে তাহলে বাংলাদেশ অনেক উপরে উঠতে পারবে এবং এখানে রাজনীতি খুবই ইম্পর্টেন্ট। আমরা শুধু ব্লেমের রাজনীতি দেখতে চাই না গত 53 বছরের মতো, যে অমুক মাগুরায় ভোট ডাকাতি করছে, অমুক ওই জায়গায় ভোট ডাকাতি করছে, এইগুলো আমরা দেখতে চাই না। কে কত বেশি পাচার করছে, কে কম পাচার করছে, স্ট্যাটিস্টিক্স দেখতে চাই না। আমরা পাচারই দেখতে চাই না, আমরা ভোট চুরিই দেখতে চাই না, আমরা অন্যায় সন্ত্রাস এগুলো দেখতে চাই না, আমরা ফেসিবাদও দেখতে চাই না, স্বৈরাচারও দেখতে চাই না। আমরা একটা নতুন রাজনীতি চাই, যারা সার্ভিস নিয়ে কথা বলবে, যারা সেবা নিয়ে কথা বলবে, যারা মানুষকে প্রোভাইড করার চেষ্টা করবে, মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করবে। এই ধরনের রাজনীতি যদি যারা করবে তারাই টিকে থাকবে ভবিষ্যতে, এবং নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যারা আসবে তারাও যদি এই রাজনীতি করে তাহলে তারা টিকে থাকবে। আর যদি এটা করতে ব্যর্থ হয়, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে এগুলোকে বুঝতে ব্যর্থ হয়, শুধুমাত্র গ্যাঞ্জাম করে মারামারি করে, তাহলে তারাও টিকতে পারবে না। জি, ধন্যবাদ জনাব মোশাররফ। আমরা আসলে আপনাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে একটি মন্তব্য করেছেন, দেখেছি সংস্কার করে দেশে আরো অরাজকতা করার চেষ্টা করবেন না, এটি সম্মেলন তিনি কথা বলেছেন। আবার আব্দুল আওয়াল মিন্টু বলেছেন কিংস পার্টি গঠন করে নির্বাচন দেবেন, এইসব ষড়যন্ত্র মানুষ বোঝে। আসলে সরকারের সাথে কিংবা এর ছাত্র রাজনীতির সাথে বিএনপি কোনো ধরনের কি বলতে পারি আমরা, আসলে এটার প্রতি আপনাদের ষড়যন্ত্রটা কি দেখছেন? আসলে না, আমরা আসলে একটা জিনিস আমরা বলতে চাই, আমরা কিন্তু আপনার যে কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্যকে আপনি যদি বিরোধিতা না বললে আপনাকে বলা এটা যায় সরকারকে সহযোগিতা করা, আমরা যেটা বলতে চাই রাজনীতির ভাষায়। কারণ একটা সরকার যে 100% সাকসেস হবে এখানে এটা বলার কোনো সুযোগ নেই। তার মধ্যে ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে, তার নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলি তো জনগণের কণ্ঠস্বর, কারণ এখন পার্লামেন্ট নাই, এটাই কিন্তু এখন পার্লামেন্টের ভূমিকা পালন। এই যেন আমরা কথা বলছি, আপনি যে আমাদের কাছ থেকে কথা আদায় করছেন, সে একটা পার্টি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে, আমি আসছি, এই কথাগুলি কিন্তু জনগণ বুঝতে চায় যে ওই দলটা কি বলতে চায়। সুতরাং আমাদের বক্তব্য ওইটা যে সংস্কার, আপনি এই যে আপনি একটা লক্ষ্য করেন, আমি জানি না এবি পার্টি কোনো সংস্কার প্রস্তাব দিয়েছে কিনা, এখন দিয়েছেন আপনারা? আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা করে সংস্কার দিয়েছেন প্রস্তাব দিয়েছে। তাইলে আপনি মনে করেন এই যে সংস্কার কথা বলছে, সরকার যদি মনে করে যে না রাজনৈতিক দলগুলির যে সংস্কার দিয়েছে এটাতে কাভার হচ্ছে না, তাহলে তারা বলুক আমরা এই জায়গায় আরো সংস্কার করতে চাই, আরো স্টেপ নিতে চাই, সেটা তো বলছে না। আপনি তো 7 মাস শেষ করলেন, মানে বলেন না কেন? আমাদের প্রশ্ন তো এখানে, আমরা তো লিখিতভাবে আপনাকে দিয়ে দিয়েছি যে এই জায়গায় আমরা সংস্কার চাই। এখন আপনি যদি বলেন না এ হবে না, আমরা বির জায়গায় যুক্ত করতে চাই, বলেন আপনি রাজনৈতিক দলগুলিতে আলোচনা, আপনি একটা কি কনসার্শন কি এটা কি একটা কমিটি করছে, জাতীয় ঐক্যমত্য একটা কমিটি করেছে, কই আপনার অ্যাকশন কই তাদের? এখন ধরেন রিপোর্টগুলো মাত্র আসছে, তো এই রিপোর্ট আমরা দেখেছি আবার 31 মার্চ পর্যন্ত আপনি বাড়িয়েছেন কয়েকটা যেন। আপনার ধরেন একটা সংস্কার যদি আসে সেটার মধ্যে আর একটু ব্যাপার, সব সংস্কার করার ক্ষমতা কি এই গভর্নমেন্টের? তো একটা সংস্কার করার রাইট নেই যদি রাজনৈতিক দলগুলি অ্যাপ্রুভ না করে, কারণ আপনাকে তো এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে সংসদে। তা আগামী সংসদে কি এই কেয়ারটেকার তো ইলেকশন করতে পারবে না, তারা তো নির্বাচনে যেতে পারবে না, তাহলে আপনি কে করবে? রাজনৈতিক দলগুলি তো করবে। তাহলে আপনি রাজনৈতিক দলগুলির সাথে যেই অ্যাক্টিভিটিসটা আপনার দরকার সেটা তো আমরা অ্যাবসেন্ট দেখি। আপনি ডাকেন আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, এদিকে কি একটা জটিল বিষয় সমস্যার সমাধান করা সম্ভব? ইম্পসিবল, সম্ভব না। আর আরেকটি বুঝতে হবে, আপনার রাজনীতি একটা জিনিস আর এনজিও কিন্তু আলাদা জিনিস। আপনি এনজিও যেভাবে চালিয়েছেন সেভাবে রাষ্ট্র চালাবেন? ইম্পসিবল, সম্ভব না। আপনি স্যালারি দিয়েছেন, আপনি স্যালারি কাজ আদায় করবেন, এখানে তো তাই না, এখানে জনতুষ্টি করে আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বোঝা উচিত তাদের। জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা পরিচিতি সভা হয়েছে, তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, আলোচনা করবে এবং এই কমিশনের রিপোর্টগুলো নিয়ে আসলে আপনাদের কোনো মতামত থাকলে একটি ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করবে, আপনারা জানাবেন, এরকম আলোচনা হয়েছে। সেই কার্যক্রমগুলো আসলে নির্বাচনের জন্যই তো। না, এটা কবে করবেন আপনি? 7 মাস তো অলরেডি গন, 7 মাস তো লাগার কথা না। কেয়ারটেকার তো 3 মাসে ইলেকশন করে দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে নির্বাচন করতে সক্ষম।
বরং কেয়ারটেকার যখন আপনার যে কোনো কেয়ারটেকার যখন ছিল তখন যারা অপোনেন্ট থাকে তারা কিন্তু বিরাট একটা প্রতিবদ্ধকতা তৈরি করে। আপনি দেখেন 90-তে দেখেন এরশাদ পদ্মবার এরশাদের ওই আমলে এরশাদ সর্বোচ্চ সিট পেয়েছে 35টা। আবার 96 সালে দেখেন আওয়ামী লীগ বিরাট একটা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। 2001-এ বিএনপি যখন আমরা বাইরে থেকে আমরা নানা দাবি দেওয়া দিই, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম সরকার টোটালি চাপমুক্ত, কারণ সকল রাজনৈতিক দল তাকে সহযোগিতা করছে, ডাকলেই গিয়ে হাজির হয়। আপনি সেখানে কেন পাচ্ছেন? আপনার আন্তরিকতার অভাব, না সামনে আপনি অন্য কিছু দেখছেন? জি ধন্যবাদ। আমরা একবারই শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে, রাজনীতি ও নির্বাচন কেন্দ্রিক আলোচনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।